রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছে উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রণদাত। যে কোনো মৌসুমই হোক না কেন, ঋতু পরিবর্তনের একটা ধকল প্রাণীদের দেহে দেখা যায়। এখন শীত এসে গেছে। মুরগি পালনে ঘরের পরিবেশ ঠিক রাখা এবং বিভিন্ন রোগজ্বালার হাত থেকে পাখিদের রক্ষা করতে হবে। এই সময় খামারে বাচ্চা মুরগি আনার পর থেকে কোন কোন বিষয়ে বিশেষ নজর দিতে হবে সে সম্পর্কে বললেন উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গা রাষ্ট্রীয় হাঁস মুরগি খামারের চিকিৎসক ডাক্তার জয়দেব বেরা। শীতকালে আমাদের ব্রুডিং করতে গিয়ে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে সেটা হচ্ছে ব্রুডার হাউসের টেম্পারেচার ম্যানেজমেন্ট করা, অর্থাৎ ঘরের তাপমাত্রা বজায় রাখা। তো এই ঘরের তাপমাত্রা বজায় রাখতে গিয়ে আমরা অবশ্যই পর্দা লাগাবো। পর্দা একেবারে ওপর থেকে নিচ অবধি জাম্প প্যাক করে দেবো না। যখনই আমরা পর্দাটা টানাবো, নেটের 1 থেকে 1.5 ফুট অংশ ওপরে খোলা ছেড়ে নিচের দিকে পর্দাটা ঝোলাবো। পর্দা ম্যানেজমেন্টের সাথে সাথে আমাদেরকে তাপমাত্রা ধরে রাখার জন্য ব্রুডারের ল্যাম্পের ব্যবস্থা করতে হবে। একটা ক্যানোপি থাকবে, ক্যানোপির তলায় 200 ওয়াটের ল্যাম্প আমরা ব্যবহার করতে পারি অনেকগুলো। তা সত্ত্বেও যদি দেখি যে ঘরের তাপমাত্রা বজায় থাকছে না, আমরা হ্যালোজেন বাল্ব লাগাতে পারি। যদি আমার ইলেকট্রিফিকেশনের যথেষ্ট ভালো সুবিধা থাকে তাহলে আমরা 500 ওয়াটের হ্যালোজেন বাল্ব 2-1টা ঝুলিয়ে দেবো ঘরের আয়তন অনুপাতে। সেক্ষেত্রে আমরা ঘরের তাপমাত্রাটাকে বজায় রাখতে পারবো। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় হোল হাউস ব্রুডিং, মানে স্পট ব্রুডিংয়ের থেকে এখন হোল হাউস ব্রুডিং কনসেপ্টটাই এসে গেছে। টোটাল ঘরের তাপমাত্রা যদি আমি বজায় রাখতে পারি তাহলে আর স্পট ব্রুডিংয়ের প্রয়োজন হয় না। যদি হ্যালোজেন বাল্ব লাগাবার পরিস্থিতি আমার কাছে না থাকে, সেক্ষেত্রে আমরা এক্সট্রা হিট সোর্স হিসেবে আমরা কিন্তু কাঠ কয়লার উনুন ব্যবহার করতে পারি, বা কয়লার আঁচ যেটাকে বলি। যতক্ষণ কয়লার থেকে ধোঁয়া বেরোবে তখন কিন্তু ওই আঁচ মুরগির ঘরে ঢোকানো উচিত হবে না। ওই আঁচটাকে আমরা মুরগির ঘরের ভেতরে সাইডে সাইডে রেখে দিতে পারি। তাতে করে এক্সট্রা হিট তৈরি হবে এবং তাতে করে ঘরটার তাপমাত্রা বজায় থাকবে। জলের পাত্র এবং খাবারের পাত্রের যে অ্যারেঞ্জমেন্ট আমাদের করতে হবে, সেক্ষেত্রে যে ব্রুডারের যে আলো জ্বলছে, যেখানে যে ক্যানোপিতে যে আলো দেওয়া আছে, সেই ক্যানোপির তলায় যেন কোনো জলের পাত্র বা খাবারের পাত্র না থাকে। ক্যানোপির ঠিক বাইরে বাইরে একটি করে জলের পাত্র, একটি করে খাবারের পাত্র রাউন্ড কন্ডিশনে আমরা সাজাতে পারি। একদিকে খাবারের পাত্র, আবার জলের পাত্র, আবার খাবারের পাত্র, এই অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টে আমরা সাজাতে পারি, যাতে করে প্রতিটা পাখি খুব সহজে খাবার খেতে পারে, জল খেতে পারে। জল খাওয়ার পরে ওদের একটু ঠান্ডা লাগবে, তখন ওরা ওই ক্যানোপির তলায়, ব্রুডার ল্যাম্পের তলায় এসে নিজেদের গাটাকে একটু গরম করে নেবে। দিয়ে পুনরায় আবার টেম্পারেচার এসে গেলে ওরা পুনরায় আবার খাবার দাবারে ফিরে যাবে। যে ব্রুডার হাউসে ঢোকার মুখে যে ফুটবাথ থাকবে মেন গেটের কাছে, সেই ফুটবাথটা একটা ড্রাই ফুটবাথ হতে পারে অথবা একটা ওয়েট ফুটবাথ হতে পারে। যেই ওই ঘরে প্রবেশ করবে সে কিন্তু ওই জলে পা দিয়ে তারপরে ওই ঘরে প্রবেশ করবে, এবং তাতে করে বাইরের যে জীবাণুগুলো সেটা যাতে সহজে ব্রুডার হাউসের মধ্যে না প্রবেশ করতে পারে, তার জন্য এই ব্যবস্থাটা আমাদের অতি অবশ্যই রাখতে হবে। যে শীতকাল হোক আর গরমকাল হোক, আমাদের সবসময় টার্গেট থাকে ব্রুডিং টেম্পারেচার ফার্স্ট উইকে 35 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সেকেন্ড উইকে গিয়ে ওটা 1 থেকে 2 ডিগ্রি কমবে, থার্ড উইকে গিয়ে ওটা আর 1 থেকে 2 ডিগ্রি কমবে। আলটিমেটলি আমরা যাতে ওটাকে 29 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে মেনটেন করতে পারি থার্ড উইক অনওয়ার্ডস। এর জন্য আমাদের স্পেস কতটা দেবো? ফার্স্ট উইকে আমরা দেবো 0.25 স্কোয়ার ফিট মানে পার চিক্স, সেকেন্ড উইকে 0.5 স্কোয়ার ফিট পার চিক্স, থার্ড উইকে 0.75 স্কোয়ার ফিট পার চিক্স, অ্যান্ড ফোর্থ উইক অনওয়ার্ডস ওটা যাতে 1 স্কোয়ার ফিট থেকে 1.25 স্কোয়ার ফিট হয় সেটা দেখতে হবে। এবং বিশেষত ব্রয়লার পাখির ক্ষেত্রে ফোর্থ উইক অনওয়ার্ডস আমরা চেষ্টা করব 1.5 স্কোয়ার ফিট জায়গা দেওয়ার। এখনকার যে পাখি আমরা পাচ্ছি ওটা অনেক হাই গ্রোথের পাখি, মানে অনেক তাড়াতাড়ি, অল্প সময়ে অনেক তাড়াতাড়ি গ্রোথ আসে। সেক্ষেত্রে আমাদের জায়গার মাত্রাটা কিন্তু 1.5 স্কোয়ার ফিট পার বার্ড দিতে হবে। 1.5 স্কোয়ার ফিট যদি আমরা জায়গা পাখি পিছু না দিতে পারি, বড় পাখি পিছু, তাহলে কিন্তু আমাদের ডিজায়ার্ড যে বডি ওয়েট এবং ডিজায়ার্ড যে এফসিআর ব্রয়লারের ক্ষেত্রে স্পেশালি সেটা আমরা পাবো না। আর যদি এটার লেয়ার পাখি হয় সেক্ষেত্রে আপ টু 2.5 স্কোয়ার ফিট পার লেয়ার জায়গা বাড়াতে হবে বয়স অনুপাতে। যখন পাখিকে আমরা ছাড়বো ব্রুডিংয়ের জন্য 1 দিন বয়স থেকে 4 দিন বয়স পর্যন্ত, মানে প্রথম 4 দিন আমরা পাখিকে ডাইরেক্ট লিটারের উপরে না ছেড়ে
লিটারের ওপরে আমরা নিউজ পেপার বা খবরের কাগজ বিছিয়ে দেবো, পেপার বিছিয়ে দিয়ে তার উপরে পাখিকে ছাড়বো। তাতে জলের পাত্র দেওয়া থাকবে এবং প্রথম 1 দিন 2 দিন আমরা ওই নিউজ পেপারের ওপরেই খাবার অল্প অল্প ছড়িয়ে দেবো ওদেরকে খাওয়ার চেনানোর জন্য। আর্লি চিক্স মর্টালিটিকে আটকাবার জন্য আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি, বাট জুডিশিয়াসলি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, প্রিভেন্টিভ ডোজে ব্যবহার করতে হবে। প্রথম 3 থেকে 5 দিন আমরা জলে অবশ্যই একটা প্রিভেন্টিভ ডোজে অ্যান্টিবায়োটিক দেবো এবং একটা অবশ্যই জল শোধনের ওষুধ তাতে যাতে আমরা ব্যবহার করতে পারি। এবং ভিটামিন A-D3-EC এই কম্বিনেশনের একটা ভিটামিন কিন্তু প্রথম 15 থেকে 20 দিন অবশ্যই আমাদের পাখিকে দিতে হবে। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। শীতকালীন ফুলের মধ্যে ডালিয়া এবং চন্দ্রমল্লিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। বড় জাতের চন্দ্রমল্লিকা ফুলের বাজারে বেশ ভালোই চাহিদা থাকে। এই ফুলগুলো প্রধানত ইনকার্ভড এবং ইনকার্ভিং শ্রেণীর। চন্দ্রমল্লিকার ভালো ফুল পেতে হলে সুসংহত পরিচর্যার প্রয়োজন। উন্নত প্রযুক্তিতে চন্দ্রমল্লিকা চাষের কৌশল নিয়ে জানালেন নদিয়া জেলার নাকাশিপাড়া ব্লকের যুগপুর গ্রামের প্রগতিশীল ফুল চাষী অমরকৃষ্ণ দে। আমি এই চন্দ্রমল্লিকা আজকে 4-5 বছর থেকে চাষ করি। চন্দ্রমল্লিকা লাগানোর আগে জমিটা ট্রাক্টর দিয়ে ভালো করে চষে জমিটা তৈরি করে নিয়ে তারপরে কপির মতন বেড করা হয়। বেড করে নিয়ে চন্দ্রমল্লিকা বিঘা প্রতি 6000 করে চারা বসে, সেটা আমরা কাটিং কিনে নিয়ে আসি। রানাঘাট থেকে পাওয়া যায়, মেদিনীপুর পাওয়া যায়, সেখান থেকে 1.5 টাকা 2 টাকা করে পিস চারা কিনে নিয়ে আসি। কিনে নিয়ে এসে বসানো হয়। বেডের থেকে যখন চারা নিয়ে এসে মূল জমিতে লাগাবো তখন ব্যাবিস্টেন লিটার প্রতি 2 গ্রাম দিয়ে ওই 5 লিটার জলের ভিতরে ওই গোড়াটা ভালো করে পরিষ্কার করে ওই জলের মধ্যে ব্যাবিস্টেনের জলের মধ্যে দিয়ে 1 ঘন্টা ছেঁকে রেখে দিলাম। দিয়ে তারপরে 1 ঘন্টা পর লাগানো শুরু করব। এই জমিটা যখন লাগাই তখন 1.5 ফুট পর পর এদিকে 1 ফুট দূরত্ব থাকবে গাছের চারার থেকে চারার দূরত্ব, আর লাইনের যে দূরত্ব সেটা থাকবে 1.5 ফুট। সেই হিসাবে মোটামুটি 6000 চারা বসে। বসানোর সঙ্গে সঙ্গে জল দিতে হয়। জল দিলে তারপরে আপনার এই চারা ওই ধসা পচার ভয় থাকে কয়েকদিনের জন্য। সেই ধসা পচার জন্য ব্লাইটক্স, ব্যাবিস্টেন এগুলো ব্যবহার করি। ব্লাইটক্স ধরেন 40 গ্রাম 60 গ্রাম প্রতি ঢপে, মানে 4 গ্রাম করে 1 লিটার প্রতি জলে আমরা স্প্রে করি। তাতে 10-12 দিন যাওয়ার পরে চারাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে ওঠে। তখন আমরা এই অল্প কটা করে সার দিয়ে নিড়ানি দিয়ে খুঁচিয়ে তারপরে আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার পরে জল আবার দিয়ে দিই। জল প্রতিনিয়ত যাতে জল যেরকম লাগে সেরকম জল বুঝে আমরা জমি জল যেরকম লাগে সেরকমভাবে জলটা দিই। দেওয়ার পরে এইবার কয়েকদিন পর সার 10-26 সার ওই বিঘা প্রতি 30 কেজি থেকে 35 কেজি 10-26 দিই। 2 বার করে আমরা এই সার চাপাই। চাপানোর পরে গাছে গ্রোথ নিয়ে গাছের ডগা ছাড়ে, সেই ডগাগুলো আমরা ছিঁড়ে ফেলে দিই, যাতে ফুল কড়ি চলে আসলে একটা গাছে একটাই ডগা হবে, একটাই ফুল হবে। যখন ওই ডগাগুলো ছিঁড়ে দিই সেই ডগার থেকে 4টে ডগা হবে। সেই 4টে ডগার থেকে যখন আমরা আবার 4টে ডগা ছিঁড়ে দেবো, সেই 4টে ডগা থেকে 4 16 পিস 20 পিস করে ডগা ছাড়বে, আর প্রত্যেকটা ডগায় একটা করে ফুল আসবে। সেই চন্দ্রমল্লিকা গাছে আপনার একটা গাছে 20 থেকে 25 পিস ফুল আসবে। এটা আমরা লাগাই ভাদ্র থেকে আশ্বিন মাসে। অঘ্রাণ মাস থেকে আমাদের সিজন। অঘ্রাণ মাসে একটা ফুল 2 টাকা 3 টাকা 1 টাকা এরকমভাবে বিক্রি হয়। তা 1 বিঘে চন্দ্রমল্লিকায় 6000 গাছে মোটামুটি 1,20,000 ফুল হয়। 1 টাকা করে পিস হলো 1,20,000 টাকা বিক্রি হয়। 40 থেকে 50,000 টাকা খরচা হয়। এইটা আবার বাঁশ দিয়ে তার দিয়ে টানা দিয়ে রাখতে হয় যাতে গাছটা হেলে পড়ে না যায়। আর একটু সাইজ হবে যখন, তখন একে বাঁশ দিয়ে তার দিয়ে টানা দিয়ে রেখে দেবো। তখন ওই ফুল আমরা কাটিং করব, 10টা করে একটা করে বান্ডিল
সেই বান্ডেল 30 টাকা, 40 টাকা, 20 টাকা ভরে 15 টাকা, 10 টাকা এরকম বান্ডেল বিক্রি হয়। বিক্রি হওয়ার পরে আমরা এটা অঘ্রাণ, পৌষ, মাঘ এই 3 মাস আমরা বিক্রি করে থাকি, যেটা বিয়ের সিজনই ফুল। খুব লাভজনক ফসল, অল্প কদিনে 6 মাসের ফসল। সেই 6 মাসে মোটামুটি 80,000 থেকে 70,000 টাকা বিঘা প্রতি লাভ হয়। সার যখন আমরা দিই, সার তো গাছ লাগানোর কয়েকদিন পর, মানে 15 দিন পর সার দিই একবার, 10-26 সার দিই। আর স্প্রে করি প্রথমে পচার জন্য যেটা দিই, সেটা ব্রাইটক্স দিই 4 গ্রাম করে প্রতি লিটার জলে, আর ব্যাবিস্টেন দিই 2 গ্রাম করে প্রতি লিটার জলে। তারপরে দই পোকা বলে একটা পোকা আছে, সেই পোকাটা লাগে, সেই পোকার জন্য আমরা ব্যাংকেজ দিই। তারপরে কীটনাশক, ওই ব্যাংকেজ, হামলা এই জাতীয় ওষুধ দিই, যাতে পোকামাকড় না লাগে। তো অবশ্য পোকামাকড় ওই ওষুধ নিয়ন্ত্রণ ঠিক মতন রাখলে কোনো পোকামাকড় লাগে না, আর ধসা পচাও লাগবে না। প্রতিনিয়ত যত্ন আমাদের সঠিকভাবে করলে কোনো চন্দ্রমল্লিকা রোগ বা সেরকম একটা আসতে পারে না। আর সাদা ফুলটা, এটা সাদা আছে, হলুদ আছে। সে সাদা ফুলটা আমরা যদি লেট করতে চাই, যে সিজন ধরবো, একটু লেট করব, তখন আমাদের একটু ল্যাম্প জ্বালিয়ে রাখতে হবে। সেই ল্যাম্প জ্বালিয়ে রাখলে আপনার একটু লেট আসবে ফুলটা, তাতে আমরা সিজন পাবো। সেই জন্য আমরা ওই 200 পাওয়ারের ল্যাম্পগুলো জ্বালিয়ে রাখতে হয়। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন, তারই উত্তর নিয়ে সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। বর্ধমান থেকে আমাদের দপ্তরে ফোন করেছেন শেখ হাফিজ। তিনি আলুর বীজ শোধনের বিষয়ে জানতে চেয়েছেন। আলুর জমিতে যেসব রোগের উপদ্রব দেখা যায়, তার মধ্যে বেশিরভাগই ছত্রাকঘটিত এবং বীজবাহিত। বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সংশোধিত বীজ কেনা ভালো। অনেকেই কিন্তু আগের বছরের উৎপাদিত আলুকে বীজ হিসাবে ব্যবহার করে থাকেন। কেনা বীজ হোক কিংবা ঘরের বীজ, বিভিন্ন রোগের হাত থেকে গাছকে সুরক্ষা দিতে অবশ্যই বীজ শোধন করতে হবে। গোটা বীজ হোক বা কাটা কন্দ, বীজ শোধন করা দরকার। সাধারণভাবে রাসায়নিক ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করা হয়। মিথক্সি ইথাইল মার্কিউরি ক্লোরাইড 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে সেই দ্রবণে আলুর বীজ 2 মিনিট ভিজিয়ে তুলে নিতে হবে। এছাড়া ম্যানগোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে সেই দ্রবণে বীজকন্দ 10 মিনিট ডুবিয়েও বীজ শোধন করা যেতে পারে। আলুর বীজ শোধনের ক্ষেত্রে কয়েকটি সতর্কতা নেওয়া দরকার। মিথক্সি ইথাইল মার্কিউরি ক্লোরাইড দিয়ে যদি বীজ শোধন করা হয়, তাহলে কোনো ধাতব পাত্রে এই দ্রবণ তৈরি করা যাবে না। কাঠ, মাটি বা সিমেন্টের পাত্রে দ্রবণ তৈরি করতে হবে। একবার দ্রবণ তৈরি করে সেই দ্রবণে মাত্র 2 থেকে 3 বার বীজ শোধন করতে হবে। এরপরে এই দ্রবণ ফেলে দিতে হবে এবং আবার দ্রবণ তৈরি করতে হবে। কন্দগুলো শোধন করার পরে সেগুলো ছায়ায় রেখে শুকিয়ে নিতে হবে এবং তারপরে নির্দিষ্ট দূরত্বের সারিতে বুনতে হবে। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। একটি পরিবারের চাহিদার কোনো শেষ নেই। প্রয়োজনের তাগিদে বিজ্ঞানীরা তাই বিভিন্ন প্রযুক্তি এবং নতুন কিছু উদ্ভাবন করে চলেছেন। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মাছ চাষের জলকে কাজে লাগিয়ে বিভিন্ন ফসল এবং সবজির চাষ করছেন। এতে কোনো মাটির প্রয়োজন হচ্ছে না। এই প্রযুক্তির নাম তারা দিয়েছেন অ্যাকোয়াপনিক্স। এই প্রযুক্তির বিষয়ে জানালেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মুখ্য বিজ্ঞানী ডক্টর শতাব্দী দাস। এখানে মাছের সঙ্গে এই শাকসবজিটাকে একসঙ্গে চাষ করেছি, এই জন্য এটাকে অ্যাকোয়াপনিক্স বলা হচ্ছে। শুধুমাত্র মাটি ছাড়া সবজি চাষ সেটাকে বলে হাইড্রোপনিক্স। আমরা এখানে হাইড্রোপনিক্সের সঙ্গে সঙ্গে মাছটাকেও একসঙ্গে করেছি, যার জন্য এটাকে বলা হয় অ্যাকোয়াপনিক্স পদ্ধতিতে চাষ। তো এখানে আমরা তেলাপিয়া মাছ ব্যবহার করেছি। তেলাপিয়ার বাজার সবসময়ই ভালো এবং তেলাপিয়া খুব কষ্ট সহিষ্ণু মাছ আর কি। এরা পরিবেশের বিভিন্ন যে অসুবিধাজনক পরিস্থিতি, অর্থাৎ জলে যদি অক্সিজেন কম থাকে বা তাপমাত্রা খুব বেশি থাকে, তাহলেও কিন্তু এরা বেঁচে থাকে এবং এরা সেখানে ব্রিডিং করতে পারে বা এদের বৃদ্ধিটা খুব ভালো হয়। এই হিসেবে আমরা তেলাপিয়া মাছকে বেছে নিয়েছি। সবজিগুলো আমরা ফলিয়েছি, সেখানে কোনো রকম রাসায়নিক সার বা
কোনো কীটনাশক ব্যবহার না করে আমরা এই যে মাছের যে ট্যাঙ্কগুলো আপনারা দেখছেন, এই মাছের ট্যাঙ্কে মাছের যে বর্জ্য অর্থাৎ যে মল তারা ত্যাগ করে, সেই মল মিশ্রিত যে জল ট্যাঙ্কের নিচে জমা হচ্ছে, সেই জলটাকেই আমরা পাম্পের সাহায্যে এই সবজির যে পাত্রগুলো রয়েছে যেখানে সবজি করা হয়েছে সেখান দিয়ে আমরা সেই জলটাকে প্রবাহিত করছি। দুটো সুবিধে রয়েছে, একদিকে যেরকম মাছের যে বর্জ্য সেটাকে আমরা একটা কাজে লাগাতে পারছি এবং একই সঙ্গে আমরা পুরোপুরি জৈব পদ্ধতিতে এই সবজিগুলোকে ফলাতে পারছি। তো আমরা যদি নিজেদের প্রয়োজনীয় যে শাকসবজি সেটা অন্তত নিজেরা যদি করে নিতে পারি খুব অল্প জায়গার মধ্যে, এখানে দেখছেন আমরা অল্প জায়গাতে করেছি, বাড়ির ছাদে বা আরও কম জায়গাতে এই নিজেদের প্রয়োজনীয় শাকসবজিটা করে নিতে পারবেন এবং মনে হয় যে ভবিষ্যতে এই ধরনের চাষ পদ্ধতিটা আরও বেশি জনপ্রিয় হবে, বিশেষত শহরাঞ্চলে বা মফস্বল অঞ্চলে হবে এবং গ্রামাঞ্চলেও এই ধরনের এইভাবে চাষ করতে কোনো অসুবিধা নেই। আর সেখানে তো জায়গাও থাকে, বাড়ির উঠোনেও ভালোভাবে করা যেতে পারবে এই ধরনের চাষ। আগামী দিনে মনে হয় একদিকে যেমন মাটির যেখানে অভাব সেই অভাবটাকে আমরা পূরণ করতে পারবো, একই সঙ্গে জৈব পদ্ধতিতে আমাদের নিত্য প্রয়োজনীয় শাকসবজি অন্যান্য যা কিছু সেটা আমরা তৈরি করে নিতে পারবো, একই সঙ্গে মাছটাকেও আমরা করে নিতে পারবো। তো আমরা এখানে 3 ভাবে করেছি। একটা হচ্ছে যে ট্যাঙ্কে মাছ রেখে তার পাশে সবজির ব্যাপারটা করেছি, আরেকটা করেছি যে থার্মোকলের শীটের মধ্যে আমরা ছোট ছোট পাত্র বসিয়ে দিয়ে সেখানে সবজিটা করেছি, সেটা ডাইরেক্ট ওই মাছের ট্যাঙ্কের জল থেকে নাইট্রোজেনের ঘটিত যে সার সেই জল থেকে তারা প্রয়োজনীয় নাইট্রোজেনটা নিয়ে নিতে পারছে। আরেকটা আমরা করেছি পাইপের মধ্যে দিয়ে ওই মাছের ট্যাঙ্কের যে জলটা সেই জলটাকে প্রবাহিত করে দেওয়া হচ্ছে পাম্পের সাহায্যে, ছোট ছোট পাম্প লাগিয়ে সেই জলটা, এবং সেই জলটা থেকে ওই গাছগুলো ওই পাইপের মধ্যে যে ছোট ছোট ফুটো করে দিয়ে সেখানে গাছগুলোকে লাগানো হয়েছে, ছোট প্লাস্টিকের গ্লাসে বা ছোট যে কোনো পাত্রে সেটাকে করা যেতে পারে। সেখান থেকে ওই পাইপের মধ্যে দিয়ে যে জলটা যাচ্ছে সেখান থেকে সেই প্রয়োজনীয় সারটা তারা নিয়ে নিতে পারছে গাছ। আর একটা হচ্ছে যে আমরা ওই পাত্রের মধ্যেই সরাসরি গাছ লাগিয়ে সেখানে ওই মাটির পরিবর্তে কিছু নুড়ি পাথর বা ছোট ছোট মাটির পোড়া মাটির ছোট ছোট গুলি মতন দিয়ে তার মধ্যে গাছটাকে করা হয়েছে এবং তার মধ্যে দিয়ে ওই জলটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে ওই নুড়ি পাথরগুলো বায়োলজিক্যাল ফিল্টারের কাজ করে সেখানে ওই যে নাইট্রোজেন ঘটিত যে পদার্থ সেখান থেকে ওটা ফিল্টার হয়ে যাচ্ছে আর কি, ফিল্টার হয়ে ওখানে সারের কাজ করছে। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা আর কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।